গোটা রাজ্যের সব বিধায়ক, সব লোকসভার সাংসদ, ফুটো জগন্নাথ, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দুর্নীতি, ব্যাপক লুট, ব্যাপক চুরি, তার সবটাই ওই সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে সবটা তিনি জানতেন। দুর্নীতির কালো নর্দমায় এই সরকার নিমজ্জিত। দিদি আছে বলে আছি, না নেই। দিদি মন্ত্রীদের চাল চলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না। কল্যাণ বাবু সাংসদ, কিন্তু এই কল্যাণ বাবুই, তার বিরুদ্ধেই তার দলের নেতারা একের পর এক জায়গায় পোস্টার লাগিয়েছিলেন, মাতাল তোমায় জানতে হবে, যুবরাজকে মানতে হবে। কে যুবরাজ হবে, কে রানী হবে, কে নেত্রী হবে, কে মাতাল হবে, কে সাংসদ হবে, কে বিধায়ক হবে, সবটাই তো একটা পোস্ট থেকে নির্ধারিত হয়। তৃণমূলের বিধায়ক বা তৃণমূলের মন্ত্রিসভা যে চূড়ান্ত ডাহা ফেল, সেটা তো কল্যাণবাবু বলার উপর নির্ভর করে না। গোটা রাজ্য জুড়ে 21 সাল থেকে আজ অবধি আপনি একটা কোনো মন্ত্রীর কোনো প্রেস বিবৃতি বা কোনো ঘোষণা দেখতে পাবেন না যে পূর্ত দপ্তরে কী কাজ হচ্ছে, বন দপ্তরে কী কাজ হচ্ছে, শিক্ষা দপ্তরে কী কাজ হচ্ছে। কোনো জায়গায় কোনো কর্মসংস্থানের সুযোগ নেই, নতুন কোনো ঘোষণা নেই। সবটাই একজনের মুখের মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষ শুনছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন জঙ্গলে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন যে জঙ্গলে কত টাকা ফিজ হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন শিক্ষা দপ্তরে কতটা পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, কী প্রশ্ন হবে, কখন প্রশ্নপত্র ফাঁস হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন যে রেশনের চাল কখন যাবে, খাদ্য দপ্তরে কত টাকা চুরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন অর্থ দপ্তরে কার কোথায় কত টাকা বাজেট হবে, কোন টাকাতে তৃণমূলের দলীয় অনুষ্ঠান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন যে কোন মন্ত্রীর ফান্ডে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হেলিকপ্টারে করে নামবেন। এটা আমরা দেখেছি, সন্দেশকালী সবার টাকা মেটাচ্ছে কারা না, পূর্ত দপ্তর, শেষ দপ্তর। আমরা তো একের পর এক ভুরি ভুরি অভিযোগ দেখেছি। এবং আমি আপনাকে বলছি, যদি সঠিক অডিট হয়, আপনার মনে থাকা উচিত 11 সালের পর এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যে চেয়ারম্যান পদটি প্র্যাকটিক্যালি সেফটি ভাল্ব। সরকারের দুর্নীতি ধরবার ক্ষেত্রে বিরোধী দলের যিনি নেতা হন বা বিরোধী দল থেকে যে নেতৃত্ব নির্বাচিত হন, তাকেই পদে বসানো হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস 11 সাল থেকে ঠিক করে নিয়েছে যে আমরা চুরি করব, আর চুরি ধরার জন্য যাতে বিরোধীদের কারণ মুখ না থাকে, তার জন্য বিরোধী দল থেকে দল বদলু বিধায়কদের বারে বারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে। সে মানস ভূঁইয়ার কথা হতে পারে, কিংবা পরবর্তীকালে কৃষ্ণ কল্যাণী হতে পারে, মুকুল রায় হতে পারে, একের পর এক নাম। স্বাভাবিকভাবে দিনের আলোর মতন পরিষ্কার সংবিধান প্রদত্ত ক্ষমতা বা সংবিধান প্রদত্ত যে একের পর এক পদ, সেগুলো বিলুপ্তিকরণ, মন্ত্রিসভার কালেকটিভ যে আলোচনা, মন্ত্রীদের যে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার সংকুচিত করা, বিলোপ করা, মন্ত্রিসভার বৈঠকে বসে সব রকমের সিদ্ধান্ত শুধুমাত্র একজনই নেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটা বিশ্বাস করি যে গোটা রাজ্যের সব বিধায়ক, সব লোকসভার সাংসদ, ফুটো জগন্নাথ, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 11 সাল থেকে এই রাজ্যে চুরি, দুর্নীতি, লুটের সব হিসাব জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব মন্ত্রিসভার কাজ ঠিক করেন, মন্ত্রীর কাজ ঠিক করেন। ঠিক একইভাবে বিভিন্ন দপ্তরে যে ব্যাপক আর্থিক অনিয়ম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুট, ব্যাপক চুরি, তার সবটাই ওই সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে সবটা তিনি জানতেন। দুর্নীতির কালো নর্দমায় এই সরকার নিমজ্জিত। কল্যাণ বাবু সাংসদ, কিন্তু এই কল্যাণ বাবুই, তার বিরুদ্ধেই তার দলের নেতারা একের পর এক জায়গায় পোস্টার লাগিয়েছিলেন, মাতাল তোমায় জানতে হবে, যুবরাজকে মানতে হবে। কে যুবরাজ হবে, কে রানী হবে, কে নেত্রী হবে, কে মাতাল হবে, কে সাংসদ হবে, কে বিধায়ক হবে, সবটাই তো একটা পোস্ট থেকে নির্ধারিত হয়। স্বাভাবিকভাবে বিধায়ক, লোকসভার সাংসদ তারা কি ভূমিকা পালন করলেন, মন্ত্রিসভার মন্ত্রী কী ভূমিকা পালন করলেন, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনেই মাতাল কল্যাণবাবুকে টিকিট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনেই সারদা নারদার দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত নেতাদের পুনরায় ভোটে দাঁড় করান। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জেনে শুনেই আরাবুল শওকতদের পিঠ চাপড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে নারায়ণ গোস্বামী থেকে সুজিত বসুদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত করেন না, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার প্রশ্রয়ই হুমায়ুন কবির হিন্দু মুসলমান করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় আছে বলেই গোটা রাজ্য জুড়ে বিজেপি আরএসএসের ব্যাপক দাপাদাপি বাড়ছে। তৃণমূল কংগ্রেসের দলীয় স্ট্যান্ড কি, যে তারা নাকি রাজ্যভাগের বিরুদ্ধে। যে বিজেপির সাংসদ জন বাল্লা প্রকাশ্যে রাজ্যভাগের কথা বলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে নিজের দলে গ্রহণ করেন। যে বিজেপি আরএসএসের নেতারা গোটা রাজ্য জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা করে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় গত উপনির্বাচনে টিকিট দেননি, কৃষ্ণ কল্যাণীকে দেননি, মুকুটমণি অধিকারীকে দেননি। ভোট লুট করিয়ে ছাপ্পা মেরে মুকুটবাবুকে আবার এমএলএ করিয়েছেন। স্বাভাবিকভাবে দিনের আলোর মতন পরিষ্কার যে এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নামক যে দল, সেই দলটা আসলে
ভাগ বাটোয়ারার সিস্টেম 75-25-এর সিস্টেম। এখানে যে যত দ্রুত গতিতে নিজের ভাড়ার পূর্ণ করতে পারে, অথবা যখন নিজেদের স্বার্থে সিদ্ধি হয়ে যায়, মিটে যায়, যখন নিজেদের ভাগ বাটোয়ারা, নিজেদের ইনকাম, সোর্স অফ ইনকাম, ব্যবসা, মানে পলিটিক্সটাকে তো ব্যবসায় পরিণত করেছেন এরা যখন নিজেদের ব্যবসায় ঘাটতি দেখেন, মন্দা দেখেন, দেখবেন অনেক সময় ওই ফুটবল টিমের প্লেয়াররা যখন ভালো খেলতে পারেন না, তখন ক্লাব তাদেরকে ছেড়ে দেয়। আবার কোনো প্লেয়ার যখন ভালো খেলে, তার যখন কোনো ক্লাবে পোষায় না, সে আর একটু বেশি টাকার লোভে অন্য দলে নাম লেখান। তৃণমূল বিজেপি আসলেই ক্লাব কালচারের মতন, ব্যবসার মতন, কর্পোরেট হাউসের মতন। টার্গেট ফুলফিল করলে এরা থাকে, আবার এদের লাভ লোকসানের অঙ্কে এরা লাভবান হলে এরা দলে থাকবে। যেদিন একটু এদিক ওদিক হবে, সেদিনই ওরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এই দেওয়া নেওয়া চলতে থাকবে, দলবদল চলতে থাকবে। 21 সালের নির্বাচন মনে করুন, 1-2 নেতা তৃণমূল থেকে বিজেপিতে গেল, বিজেপির হয়ে ভোটে দাঁড়ালো, আবার ভোট মিটে গেল, বিজেপি থেকে তৃণমূলে চলে এলো। যদি আজকে ধরুন তৃণমূলের সরকার না থাকতো, বিজেপির সরকার থাকতো, তাহলে হয়তো আরও 100 তৃণমূলের এমএলএ বিজেপিতে চলে যেত। আজকে তৃণমূল ক্ষমতায় আছে, তাই বিজেপি থেকে একের পর এক নেতা আবার তৃণমূলে ফিরছে। রাজীব বাবু, জয়প্রকাশ মজুমদার, এরা তৃণমূলের মুখপত্র, নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা। তারপর বুঝতে অসুবিধা হয়, এই দলটাতে আয়ারাম গয়ারামের দল। এই দলটা কোনো নীতি, নৈতিকতা, আদর্শের ওপর নয়। এই দলটা প্র্যাকটিক্যালি লুটের ভাগ বাটোয়ারার ওপরে দাঁড়িয়ে রয়েছে।